তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্র উত্তরণের বাধা। ব্রিফিংয়ে মির্জা ফখরুল। তফসিলের পরদিনের প্রার্থী গুলিবিদ্ধ এভার কেয়ারে লাইফ সাপোর্টে ওসমান হাদি। হামলাকারীদের শনাক্তের চেষ্টা। দেশের অস্তিত্বে আঘাত আখ্যা প্রধান উপদেষ্টার। ঢাকার কেরানীগঞ্জে 12তলা ভবনের নিচতলায় জুট গুদামে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। জানা যায়নি কারণ, সরিয়ে নেওয়া হচ্ছে ওপরের বাসিন্দাদের। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতির ঝড়। প্রায় দুর্ঘটনা কেড়ে নিচ্ছে প্রাণ। 8 মাসে গতিসীমা লঙ্ঘন 1.5 লক্ষাধিক গাড়ির। ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি সিডিএর। এবং বহির্বিশ্বের সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে চায় বাংলাদেশ। 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা। প্রথমবার যুক্ত হবে কন্টেইনার জাহাজও। দেখছিলেন শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আইনি নায়াত। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25 ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 8 আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পরপর 2টি গুলি করা হয়। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ওসমান হাদির উপর হামলা করা হয় বলে দাবি মহাযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি।
সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে দুইজন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। ওয়েট করতেছি, এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদি ভাইয়ের গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠব। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে আশঙ্কাজনক, উনি লাইফ সাপোর্টে আছেন। এদিকে রাত 7:45টার দিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তার ভাই ওনারা চাচ্ছেন যে আমরা এভারকেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শনিবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিক, রাজধানী ঢাকার 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি গতকাল দুপুর 2:30টার দিকে রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে যথেষ্ট গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কিন্তু নিউরোসার্জারি বিভাগে তার একটি মাথায় অস্ত্রোপচার হয়। পরবর্তীতে ডাক্তাররা, চিকিৎসকরা সেখানে বলেন যে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তার মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছে। পরবর্তীতে অস্ত্রোপচারের পর গুলি বের হয়ে যাওয়ার পরেও অস্ত্রোপচারে সেখানে মাথার ভিতরে মস্তিষ্কের মধ্যে যে গুলির কিছু খণ্ডাংশ ছিল সেটি বের করা হয়েছে, এমনটি কিন্তু চিকিৎসকরা বলেছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপর থেকেই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এখন পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো ব্রিফিং অথবা সাংবাদিকদের কোনো ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তিনি যথেষ্ট গুরুতর অবস্থায় আছেন এবং তিনি মোটেও শঙ্কামুক্ত নন, এমনটি কিন্তু জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে রাতে এভারকেয়ার হাসপাতালে এসে তার যে একদল কর্মী এবং সমর্থকরা এসেছিলেন এবং তারা এখানে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এর পাশাপাশি আজ বেলা 12টায় শাহবাগে তারা একটি বিক্ষোভ সমাবেশে ডেকেছেন এবং তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব যদি হাদিকে যারা গুলি করেছে সেসব অপরাধীকে যদি খুঁজে বের করা না হয় তবে তারা লাগাতার আন্দোলন এবং কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চ ছাড়া এখানে জামাত শিবির এবং বিএনপির সহ বিভিন্ন ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে হাদির যাতে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা জোর দাবি তুলেছেন যে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসা যদি যথেষ্ট না হয় তবে হাদিকে যেন বিদেশে সর্বোচ্চ চিকিৎসার জন্য নেওয়া হয়, এমনটি দাবি কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই হত্যা চেষ্টার পেছনে যারা যারা জড়িত
তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যাতে দোষীদের দ্রুত খুঁজে বের করা হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তো এখন পর্যন্ত হাদির অবস্থা বেশ সংকটপূর্ণ, এখনও তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আইরিন, ওসমান হাদির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী শাহরিয়ার শৌমিক। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। বলেন, এমন হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলটির নেতারা দাবি করেন, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। তাকে হত্যা চেষ্টা, গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এ ধরনের হামলা করেছে। দাবি ওঠে, হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ মিছিল করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি হাদির ওপর হামলার বিচার দাবি করেন। একই দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি সংগঠন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে। অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার পরদিনই এমন হামলার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের বিচার দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সোহেল। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। 13 ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে। তারা
এই বিক্ষোভ মিছিল করবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে বসে থাকবে না বিএনপি। উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। এর আগে ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে বিএনপি দাবি করে, এ ঘটনা নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনা এবং নীল নকশার অংশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার নিন্দা ও অপরাধীদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সরব রাজনৈতিক দলগুলো। এই হামলা নির্বাচনী পরিবেশের জন্য অশনি সংকেত মন্তব্য করে হাদির সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে 24 ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এই হামলা গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। ঝড় তুফান এলেও নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলার মাধ্যমে নির্বাচন ও গণভোট বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। যত ঝড় তুফানি আসুক না কেন নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিতে কয়েকদিনের মধ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে জোরদার করা হবে অভিযান। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীঘ্রই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা ও তার চিকিৎসার সব ব্যয় বহনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় 12তলা ভবনের নিচতলায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেরানীগঞ্জে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি চলে যাব তার কাছে। নাইম, রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারের জমিলা টাওয়ারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোর 5:30টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর 5:45 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এই ঘটনাস্থলে এসে পৌঁছায়। একে একে ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট এই অগ্নিকাণ্ড ঘটনা এখানে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কাজ করছে। আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে যে মূলত এটি একটি 10তলা ভবন। এই 10তলা ভবনের যেই বেসমেন্ট, সেই বেসমেন্টে হচ্ছে জুট মিলের গোডাউন আছে। এই জুট মিলের গোডাউন থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। যদিও তারা এখনো নিশ্চিত করতে পারেনি যে কেন এই আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছে বা কেন এই আগুন লেগেছে। তবে এই বেসমেন্টে আগুন লাগার কারণে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এই আশেপাশের যেই সড়কগুলো রয়েছে বা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু হচ্ছে মানে সরু রাস্তা হয়। ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি নিয়ে আসা ও আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে এই বেসমেন্টে মূলত হচ্ছে এখানে যেই ভবন, এই ভবনটি হচ্ছে রাস্তার পাশের যেই সড়কের সঙ্গে একটি ভবন। এই ভবনের সঙ্গে আরও 5টি ভবন রয়েছে, যেই ভবনগুলো একসঙ্গেই হচ্ছে মানে অবস্থান, যে কারণে এই যে নিচের যে বেসমেন্ট, এই বেসমেন্টের থেকে পার্শ্ববর্তী যে বেসমেন্টগুলো রয়েছে এই বেসমেন্টগুলোর মাঝে তেমন কোনো হচ্ছে দেয়াল বা কোনো কিছু নাই, যে কারণে তারা আশঙ্কা করছে যে পার্শ্ববর্তী ভবনে এই আগুন ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও হচ্ছে এই বেসমেন্টে যেহেতু হচ্ছে ঢোকার তেমন খুব একটা ব্যবস্থা নাই। আমাদেরকে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন যে মাত্র 2টি দরজা রয়েছে এই বেসমেন্টে প্রবেশের, যে কারণে তাদের ফায়ার সার্ভিসের যে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তারা এই বেসমেন্টে খুব সহজেই প্রবেশ করতে পারছে না। যেহেতু তারা সহজে প্রবেশ করতে পারছে না, এ কারণে প্রায় 2.5 ঘন্টার চেষ্টাও এখনও এই জমিলা টাওয়ারের যে বহুতল ভবন, সেই বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই যে ভবন, এই ভবনের থেকে কিন্তু এখনো প্রচণ্ড পরিমাণের ধোঁয়া বেরোচ্ছে। যেহেতু এটি একটি জুট মিলের গোডাউন, এই জুট মিলের গোডাউন হওয়ায় ভেতরে আগুনের পরিমাণটা অনেক বেশি। বিশেষ করে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের খুব বেগ পেতে হচ্ছে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে। তারা জানিয়েছে যে এই ভবনগুলো যে তৈরি হয়েছে এখানে তারা ব্যবসায়িক কারণেই মূলত এই ভবনগুলো তৈরি করেছে। বিশেষ করে এই যে ভবন, এই ভবনের প্রথম 2 তলাতে হচ্ছে মার্কেট, বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান, আর উপরের যেই 8টি তলা রয়েছে এই 8টি তলা হচ্ছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে এই ভবনের নিচের তলায় আগুন লাগার পরে তারা পার্শ্ববর্তী যেই ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো রয়েছে এই ভবনগুলোর থেকে তারা মূলত এই যেই অগ্নিকাণ্ডের ঘটনা যেই ভবনে হয়েছে সেই ভবনের যারা বাসিন্দা তাদেরকে মূলত এই পার্শ্ববর্তী ভবনের ছাদ থেকে নামানো হয়েছে। তো এই ছিল আমার কাছে বাবুবাজারের জমিলা টাওয়ারের একটি বহুতল ভবনের অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। আমরা সরাসরি জানছিলাম অগ্নিকাণ্ডের ঘটনা, যুক্ত ছিলেন সহকর্মী নাইম। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। শাখাটুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনের সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের দ্যাট বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরও বাড়ে। ফ্ল্যাগ ভেসেলগুলি বাড়ার সাথে সাথে আমরা টোটাল রিক্রুটমেন্ট এবং আমাদের ডিমান্ড অ্যাডজাস্ট করেই কিন্তু
আমাদের ন্যাশনাল ফ্লিটটাকে চিন্তা করাটা উচিত। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরের নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। এই জাহাজগুলোর মধ্যে আছে বাল্ক ক্যারিয়ার, কন্টেনার ভেসেল, প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার এবং মাদার ট্যাঙ্কার এবং মাদার বাল্ক ক্যারিয়ার। সবগুলো ব্লেন্ড করে ফ্লিটটাকে আমরা একটা সমন্বিত ফ্লিট করতে চাই। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতিতে আমরা ব্যাপক অবদান রাখতে পারবো এবং বিএসসি সময়ের সাথে সাথে ক্রমাগত আরও উন্নতি করতে থাকবে। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। একটা বিপুল পরিমাণের অর্থ আমদানি মানে যে খরচ হয়, সেই খরচটা বাংলাদেশেই থেকে যাবে। কম্পিটিটিভ একটা মার্কেট আমাদের জন্য তৈরি করতে পারবেন। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির সাথে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। ফ্ল্যাগ ওয়েভারের একটা ব্যাপার আছে, ফ্ল্যাগ ওয়েভার একটা অ্যাক্ট আছে, সেটা আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে, এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটাকে সামনে রেখে ঘষা মাজা করা হচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে রায়ের বাজার ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। যদিও সারা বছরই এই দুই স্মৃতিসৌধ থাকে অরক্ষিত, অবহেলিত। সবচেয়ে করুণ অবস্থা রায়ের বাজার বধ্যভূমির। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, শুধু দিবসের আগে নয়, সারা বছর নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। শরীফ রুবেলের ক্যামেরায় বিস্তারিত উম্মেহানের রিপোর্টে। বাংলাদেশকে মেধাশূন্য করার যে নীলনকশা সাজিয়েছিল পাক হানাদার বাহিনী, সেই কালো অধ্যায়ের স্মৃতি বুকে নিয়েই দাঁড়িয়ে আছে রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমি স্মৃতিসৌধ, যেখানে এখনো ভেসে আসে শহীদদের শেষ আহাজারি আর জাতি ফিরে তাকায় অপার বেদনার সেই অধ্যায়ের দিকে। সারা বছর খোঁজ না থাকলেও 14 ডিসেম্বর ঘনিয়ে আসতেই এই দুই বধ্যভূমিতে থাকা স্মৃতিসৌধে শুরু হয় ধোয়া মোছা ও সংস্কার কাজ। তবে এই প্রস্তুতির মাঝেই দেখা মিলল অব্যবস্থাপনার চিত্র। ধোয়া মোছার কারণে সাময়িকভাবে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার কথা থাকলেও তা কার্যত উপেক্ষিত। অনেকে গেট বন্ধ থাকায় সোজা দেয়াল টপকে ঢুকে পড়ছেন ভেতরে। বিঘ্নিত হচ্ছে বছরে একবার পরিষ্কার করার কাজও। পাইপটা রং করতেছি, বার্নিশ করতেছি। পিছনের সাইডে বাউন্ডারি ওয়াল ভালো না থাকাতে আমরা সামনে দিয়ে লোক আটকাইতে পারতেছি, কিন্তু পিছন দিয়ে লোক এসে ঢুকে পড়তেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এটি হলো মেইন সমস্যাটা। এটা আমরা সলভ করার জন্য মন্ত্রণালয়ের কাছে চিঠিপত্র দিয়েছি এবং এস্টিমেটও পাঠাইছি। রায়ের বাজার বধ্যভূমি বাঙালির বেদনার প্রতীক, যা এখনও বহন করছে পাক হানাদার বাহিনীর রেখে যাওয়া গভীর ক্ষতকে। শুধুমাত্র 14 ডিসেম্বরের আগে এই পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, এর থেকেও বেশি জরুরি সারা বছরে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণে কঠোরতা। অন্যদিকে পুরোদমে কাজ চলছে মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে। রং করার কাজও শেষ হলেও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে রায়ের বাজার বধ্যভূমির চেয়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। গাছ কাটতে এসে মিশিং দিয়া, তারপরে কবরস্থানের মিনার টিনার ভাঙ্গিয়া গেছে, ওগুলা রিফারিং করতেছি। সবকিছু পরিষ্কার করা হয়েছে, প্রতিটা সেগমেন্ট ভাগ করে দিয়েছি। তো
তো এই অনুযায়ী সবাই কাজ করছে, যেমন গাছ কাটা, তারপর রং করা, পুকুরের পানি পরিষ্কার করা, তারপর বেদি ক্লিন করা। রাষ্ট্রের পাশাপাশি বধ্যভূমি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সামাজিকভাবেও দেখে রাখার তাগিদ মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হকের। রায়েরবাজার বধ্যভূমিতে যদি একটা লাইট অ্যান্ড সাউন্ডের একটা আমরা ব্যবস্থা করি, সেটা কিন্তু সারা বছরই মানুষকে একটা অন্যভাবে সেখানে সম্পৃক্ত করবে। আর সেখানে যে করুণ ইতিহাস, তার সঙ্গে জাতির যে এটা বিশাল যে নৃশংসতা ঘটে গেছে, এই সব কিছু কিন্তু উঠে আসে। তেমনি অন্যান্য যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু এরকম আয়োজনগুলো করা যায়। শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে শুধু নির্দিষ্ট দিবস ভিত্তিক নয়, এই বধ্যভূমিগুলো ঘিরে থাকা সব অব্যবস্থাপনা দূর করা আশু দায়িত্ব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে সাজসজ্জার কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে রয়েছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, আর মাত্র ৩টি প্রহর, তারপরেই সেই মহান বিজয় দিবস, যে দিবসটির জন্য দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করেছিল বাঙালি জাতি। সহ্য করতে হয়েছিল গঞ্জনা সহ নানা ধরনের নির্যাতন। সেই নির্যাতনের প্রহর শেষে কিন্তু দীর্ঘ ২৩ বছর পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয় দিবস। সেই বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় শহীদ মিনারের যে শহীদ বেদি রয়েছে, সেই শহীদ বেদিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে তোলা হয়েছে। একই সাথে কিন্তু সৌধ মিনারের সামনে যে পুকুরটি রয়েছে সেটিও স্বচ্ছ পানিতে ভরে ফেলা হয়েছে। একই সাথে 10টি গণকবর রয়েছে সৌধ মিনারের, অর্থাৎ শহীদ বেদির ডানে এবং বামে মোট 5টি 10টি গণকবর রয়েছে। সেই গণকবরগুলোর পবিত্রতা রক্ষা করা হয়েছে। একই সাথে কিন্তু সৌধ মিনারের ঠিক প্রধান ফটক থেকে ধরে সৌধ মিনারের চত্বর পর্যন্ত, অর্থাৎ শহীদ বেদি পর্যন্ত এই সমগ্র এলাকাকে লাল সাদার আভায় সজ্জিত করা হয়েছে। একই সাথে সবুজ বেষ্টনীতে এবং ফুলে ফুলে সজ্জিত করে সৌধ মিনারকে একদম সুন্দরভাবে পরিপাটি করে নবরূপে সাজিয়ে ফেলা হয়েছে, যাতে কিনা বীর সেনানীদের, অর্থাৎ যারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে শহীদ হয়েছেন এবং একই সাথে যারা যুদ্ধ করেছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা যায়। শুধু ৭১ সালেই বীর সেনানীদের শ্রদ্ধা নয়, দীর্ঘ ২৩ বছরে যারা বিভিন্ন আন্দোলনে, শাসনতন্ত্র আন্দোলন, ভাষা আন্দোলন সহ নানা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তো মূলত ৭১ সালের ১৬ ডিসেম্বর যে অর্জন এসেছে, সেই অর্জনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু পরিপাটিভাবে সাজানো হয়েছে। আপনারা জানেন যে প্রায় ৮২ একর চত্বর জুড়ে কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ কিন্তু হেলিপ্যাড সহ বিভিন্ন লেক রয়েছে, লেক এবং একই সাথে কিন্তু এই সৌধ মিনারে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে। সেই নৈসর্গিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। দীর্ঘ ১ মাসব্যাপী মালিরা যেমন কাজ করেছেন, ঘাস ছেটেছেন, একই সাথে কিন্তু রং তুলির আচরে শিল্পীরাও এই সৌধ মিনারকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে তুলেছেন। বলে রাখতে চাই, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের আগে দীর্ঘ ২৩ বছর যে স্বাধীনতা সংগ্রামের যে পটভূমি তৈরি হয়েছিল, সেই পটভূমি থেকে কিন্তু আজকে বিজয়ের আনন্দ, বিজয়ের উল্লাস, সেই উল্লাস জাতীয় উল্লাস যেটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে এসে শুরু হবে এবং ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে এই ৩ প্রহর পরেই জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতির বীর সেনানীদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে বিজয় দিবসের এই ছিল আমার কাছে প্রস্তুতির সর্বশেষ তথ্য। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সাজসজ্জার কাজ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। দীর্ঘ ১৬ বছর পর নতুন দিনের স্বপ্ন দেখছেন ঢাকা ২ আসনের মানুষ। তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনগণের বন্ধু, যিনি কেবল উন্নয়ন নয়, সমস্যার সমাধানও করবেন। কেরানীগঞ্জ ও সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মানুষ কি পেলেন, আর অপ্রাপ্তিই বা কি? আজকের আকাঙ্ক্ষার ঢাকা ২-এ সেই বাস্তবতা ও আকাঙ্ক্ষা নিয়ে থাকছে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। সঙ্গে ছিলেন এসএল মামুন। কেরানীগঞ্জ এবং সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা সংসদীয় আসন 2। মোঘল আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই আসনের জনপদ। এক পাশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কাপড়ের হাট, অন্য পাশে ধারণ করে আছে আমিনবাজারের জীবন স্রোত। রাজধানী ঢাকা শহরের কোলঘেঁষে অবস্থিত ঢাকা সংসদীয় আসন 2। কেরানীগঞ্জ, সাভার, হযরতপুর, ভাকুরতা সহ মোট 10টি ইউনিয়ন ঘিরে গঠিত এই আসনটি। এই আসনে মানুষের কি সমস্যা
কি কি চাওয়া পাওয়া আছে আর আগামীর জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের এই আসন ঘিরে কি কি স্বপ্ন রয়েছে তা শুনবো আজকে তাদের মুখ থেকেই। ঢাকা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,19,215। 16 বছরের উন্নয়নের আলোকছটার নিচে চাপা পড়েছে নদী খালের মৃত্যু যন্ত্রণা। অপরিকল্পিত নগরায়ন ও দখলে গ্রাসে তুরাগ ও বুড়িগঙ্গা আজ প্রাণদায়ী নয়, পরিণত হয়েছে বিষস্রোতে। বিশুদ্ধ পানির অভাব, জরাজীর্ণ রাস্তা আর বিদ্যুতের ভেলকিবাজি, এটাই যেন এখানকার নাগরিক জীবনের অলিখিত গল্প। নাগরিক সুবিধা ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আজও পিছিয়ে এ জনপদের মানুষ। বিভিন্ন খালগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কেরানীগঞ্জ ঐতিহ্য যেটা ছিল, বুড়িগঙ্গার যেটা ঐতিহ্য, সেটা বিলীন হয়ে গেছে। গ্যাস আমরা পাই না, কিন্তু গ্যাসের বিল আমরা মাসে মাসে পরিশোধ করতে হয়। তো এখান দিয়ে আপনি একটা কোনো চলার মতো একটা রাস্তা করে দিছে, রাস্তাটা যদি একটু ঠিক হয়ে যায় তাহলে আমাদের ভোগান্তি একটু কমবে। এই অঞ্চলের মানুষ এখন কেবল উন্নয়ন শব্দে আঁকে একটি দূষণমুক্ত যানজটহীন উপশহরের, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে সবার জন্য। গরিবের পাশে দাঁড়াতে হবে, রোডঘাট গিলা এগুলা ঠিক করতে হবে। আমরা আশা করব যেই আসুক, ক্ষমতায় যেই আসুক, তাদের কাছে একটাই অনুরোধ, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। প্রার্থীদের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর পথসভা নির্বাচন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে। জনগণের কাছে জনপ্রতিনিধি মানে শুধু সেতু উদ্বোধন করা নয়, তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনবান্ধব, যিনি কেবল উন্নয়ন নয়, সমস্যা সমাধান করে ঢাকা 2 আসনকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসরণ করে কেরানীগঞ্জকে পুনর্গঠন করা হবে, যাতে করে এই দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। ইতিহাস আর আধুনিকতার দোলাচলে ঢাকা 2 আসন। এখানকার প্রতিটি ভোট যেন নদীকে বাঁচানোর, ঐতিহ্যকে ফিরিয়ে আনার নীরব শপথ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকালে এই আসনের মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো এই বিষস্রোত আবার প্রাণস্রোত হয়ে বইবে। ক্ষমতা আর প্রতিশ্রুতি দৈরথ্যে কে হাসবে শেষ হাসি? নদীর তীরে ভোটের ঢেউ, এই জনপদের পাওয়ার গল্প এখন কেবল সময়ের হাতে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এর কারণ হিসেবে গাড়িগুলোর গতিসীমানা লঙ্ঘন করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত 8 মাসে গতিসীমা লঙ্ঘন করেছে 1.5 লাখের বেশি গাড়ি। স্পিড ক্যামেরায় ধরা পড়া সর্বোচ্চ গতি ছিল 193 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, ব্যবস্থা না নেয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন চালকরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় 129, 114 ও 108 কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকেই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ 20 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়। ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। তো আমরা তখন বলে দিই আর কি, যে আমরা তো আসলে এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব আছেন ওনাদের কাজ। কারণ যাত্রীর সিকিউরিটি কি, আমার সিকিউরিটি কি, আমার পিছনে 5টা ফ্যামিলি আছে, ওরা তো চলতে হবে। যাত্রী আমার কারণে আরো 5টা লোক মারা যাবে। সবগুলি মানে এমন চলা স্পিডে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে সিডিএ। আসলে এনফোর্সমেন্ট করার অথরিটি নেই। আমরা ক্যামেরা বসাতে পারি, ক্যামেরায় যে তালিকাটা উঠবে যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে, সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। সিডিএ যদি অবিলম্বে যদি এটা ডিজিটাল ক্যামেরা যদি সেট করতে পারে, যেটা হলো আমরা যদি এয়ারপোর্ট থেকে ঢাকা উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে, এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন।
গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। এবার দেশের বাইরের খবর। 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, সন্ধ্যা থেকেই বন্ধ সব ধরনের গোলাবর্ষণ। নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতে এই ঘোষণা বলে দাবি গণমাধ্যমের। যদিও এ বিষয়ে এখনো কিছুই নিশ্চিত করেনি উভয় পক্ষের কেউই। চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল। ট্রাম্প তখন বাণিজ্য সুবিধা স্থগিতের হুমকি দেন। অক্টোবরে কুয়ালালামপুরে চুক্তি আনুষ্ঠানিক হয় আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব নেন ট্রাম্প। তবে নভেম্বরে সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সেনা আহত হলে যুদ্ধবিরতি ভঙ্গ করে থাইল্যান্ড। এরপর আবার চলতি সপ্তাহে বিতর্কিত সীমান্ত সংঘর্ষে বেশ কয়েকজন নিহত এবং দুই পাশে প্রায় 5 লাখ মানুষ ঘরছাড়া হয়। থাই বিমান হামলা বাড়ে, পাল্টা গোলাবর্ষণের অভিযোগ তোলে দুপক্ষই। এরই মধ্যে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সীমান্তে আবারও যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে ফোনালাপের পর এই সমঝোতা হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় করা আগের শান্তি চুক্তিতেই ফিরছে দুই দেশ। এর আগে থাই প্রধানমন্ত্রী অনুতিন বলেন, সহিংসতা বন্ধের দায়িত্ব কম্বোডিয়ার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মতে, ট্রাম্প নিজেকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরতেই এ ঘোষণা দিচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। সকালের সময়। এবারে খেলার খবর। দলকে উজ্জীবিত এবং পেসারদের পরামর্শ দিতে শোয়েব আক্তারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরের প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। IL T20-র কারণে বিদেশে ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হয়েছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমান উল্লাহকে গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি। দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আক্তারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আক্তারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আক্তার। তাসকিনরা যাতে উনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। IL T20-তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে। তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। গেল আসরের পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। তবে নতুন মৌসুমে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, তাই দলের প্রতিটি বিভাগের জন্যই বিকল্প ক্রিকেটার দলে নিয়েছে ক্যাপিটালস। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তা আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে, কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। সিলেট পর্ব থেকে শুরু হবে এবারের বিপিএল, তাই চায়ের দেশ থেকেই অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বির মিথুন,
সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। তারেক রহমান দেশে ফিরছেন, 25 ডিসেম্বর অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্র উত্তরণের বাধা, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। তফসিলের পর্দানি প্রার্থী গুলিবিদ্ধ এভার কেয়ারের লাইফ সাপোর্টে ওসমান হাদি, হামলাকারীদের শনাক্তের চেষ্টা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আইরিন আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।